আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে কাটোয়া থেকে এক বিশিষ্ট সমাজসেবী বন্ধু পরিতোষ প্রধান উনি একটি কবিতা লিখে পাঠিয়েছেন এবং সেই কবিতাটি পাঠ করেই আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। কবি পরিতোষ প্রধান লিখছেন, পুরুষ করেছে বিশ্ব বিজয়, মহাকাশে দিয়েছে পারি, যুগে যুগে যেন সেই পুরুষকে প্রেরণা দিয়েছে নারী। মান রূপে তুমি আগলে রেখেছ সংসার পরিবার, সবার সুখে হেসেছ তুমি সয়ে যত অবিচার। স্ত্রী হয়ে তুমি থেকেছ পাশে, স্বামীর সুখ দুঃখে নীরবে কেঁদেছ, বলনি কখনো কষ্ট নিজের মুখে। জগৎ জননী মা তুমি, তুমিই দশভুজা, যুগে যুগে যত সন্তান তোমার করেছে তোমার পূজা। তুমি রাধা বেহুলা, তুমি সতী সীতা, পেরিতা তুমি, নিবেদিতা তুমি, কল্পনা প্রীতিলতা। কবি পরিতোষ প্রধানকে সোসাইটির তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। এমন একজনকে আজকে এখানে পেয়ে গেছি, তিনি একান্তভাবেই আমাদের বর্ধমানের মেয়ে, যদিও বর্তমানে থাকেন দিল্লিতে। তিনি ক্যান্সার বিজয়ী, ক্যান্সারকে হারিয়ে তিনি সেই লড়াই জিতেছেন। তিনি গত বছর মিসেস ইন্ডিয়া ট্রেন্ড সেটারের পুরস্কার পেয়েছেন এবং বর্তমানে তিনি দিল্লির পতিতাপল্লীর শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে চলেছেন। মাননীয়া শিখা ভট্টাচার্য মহাশয়া আজকে আমাদের মধ্যে রয়েছেন। আমরা বৃক্ষরোপণে স্মরণীয় অবদানের জন্য আমরা প্রথমে বলে নিই, শিখা ভট্টাচার্য মহাশয়কে আমরা আজকে এখানে মহানন্দা সম্মানে ভূষিত করব, যিনি এত কষ্ট এত যন্ত্রণার মধ্যেও, রোগ যন্ত্রণা, 2019 সালে তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার যন্ত্রণা, এর মধ্যেও তিনি সমাজকে আনন্দ দিয়ে চলেছেন সর্বদা হাসি মুখে, তাই তিনি মহানন্দা। আমরা বৃক্ষরোপণে স্মরণীয় অবদানের জন্য নবপত্রিকা সম্মানে ভূষিত করব মাননীয়া সায়েদা শালিনা বেগম মহাশয়াকে। আমরা বিদুষী সম্মান আজকে সকালেই ওনার হাতে তুলে দিয়ে এসেছি। ম্যাডামকে আমরা পাচ্ছি না, উনি চিকিৎসার কারণে আজকে বেরিয়ে গেছেন। আমরা সবাই চিনি সর্বজন প্রিয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা মাননীয়া ডক্টর কৃষ্ণা মুখার্জি মহাশয়া। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা বিদুষী সম্মান আরেকজনকে দিলাম, বর্তমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া ডক্টর মল্লিকা চক্রবর্তী মহাশয়াকে। উনিও অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি, আমরা গিয়ে সেই সম্মান ওনার হাতে তুলে দিয়ে এসেছি। আমরা আজকে এখানে এমন এক মাকে পাচ্ছি, ভোগ বিলাসের দুনিয়ায় যিনি সন্তান মানুষ করেছেন একদম অন্যভাবে। আজকে তার সন্তান, একমাত্র সন্তান, একটি আশ্রমের অধ্যক্ষ, স্বামী দুর্গেশানন্দ পুরী মহারাজ, বর্তমানের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার মাকে আমরা আজকে এখানে পেয়েছি, মাননীয়া রুমা দত্ত মহাশয়া, যাকে আমরা রত্নগর্ভা বলছি। আমরা পাচ্ছি আগামীর নারী বাচিক শিল্পী হিসাবে ছোট্ট নৌরিন ফিরদৌস, যাকে আমরা দেব বাগ্মী সম্মান। আমাদের মধ্যে আছেন 10 জন সাংবাদিক বন্ধু, যাদেরকে আমরা দিচ্ছি মাহাতি সম্মান। মাহাতি অর্থাৎ কিনা নারদের হাতে যে বীণা থাকে, যেটা বাজিয়ে তিনি ত্রিলোকের সংবাদ পরিবেশন করেন এবং তিনি সর্বদা সত্য সংবাদকে সকলের সামনে তুলে নিয়ে আসেন, সেই বীণা, তার নাম হলো মাহাতি। তাই মাহাতি সম্মান দিচ্ছি আমরা মাননীয়া কুহেলি নস্কর মহাশয়কে, তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। অস্মিতা বসু মহাশয়াকে, মাননীয়া সুজাতা মেহরা মহাশয়াকে, মাননীয়া রিম্পা চক্রবর্তী মহাশয়া, মাননীয়া রিম্পা সরকার মহাশয়া, মাননীয়া সায়নী সরকার মহাশয়া, মাননীয়া শ্রীজা দে মহাশয়া, মাননীয়া বিউটি সান্নাল মহাশয়া, মাননীয়া ঝিলিক মুখার্জি মহাশয়া, মাননীয়া নিকিতা দে মহাশয়া। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি এমন একজনকে, যিনি গ্রামের প্রত্যন্ত এলাকায় ছুটে যান রাত দুপুর যখনই প্রয়োজন পড়ে চিকিৎসার জন্য। আর্ত মানুষের চিকিৎসায় তিনি অমৃত সুধা নিয়ে যান, তাই অমৃতা সম্মান পাচ্ছেন শেখ নুরুন্নিসা মহাশয়া।
আমরা আজকে এমন একজন বাচ্চা মানুষকে পেয়েছি যার বয়স সবেমাত্র 24। যখন সে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে তখন তার বাবার অকাল প্রয়াণ হয়, একদম পরীক্ষার দিনে, প্রথম পরীক্ষার দিনে। দিশেহারা অবস্থায় আমায় ফোন করে, স্যার আমার কি করা উচিত? আমি বললাম, দেখো বাবার মৃত্যু কোথায় হয়েছে? না, বর্তমানে নার্সিংহোমে। আমি বললাম, তাহলে এখান থেকে গিয়ে শ্মশানে শেষকৃত্য করতে যে সময়টা লাগবে সেটা হতে হতে বিকাল হয়ে যাবে। তুমি না অন্তত পরীক্ষায় যাও, নিজের নামটুকু সই করে এসো, ফাঁকা খাতা জমা দিলেও দিয়ে এসো, পরীক্ষাটায় যাও। বাবার ইচ্ছা ছিল তোমাকে শিক্ষিত করা। সে যায়, পরীক্ষা দেয়। আজকে সে একজন প্রতিষ্ঠিত ডায়েটিশিয়ান এবং ওই কপটশূন্য অবস্থা থেকে আজকে সে নিজে মাথা হয়ে নিজের দিদির বিয়ে দিয়েছে। তাই পরিবারের এই যে আলো জ্বালিয়েছে সে, তার জন্য তাকে আমরা দেব দীপান্বিতা সম্মান মাননীয়া লাবণী ভট্টাচার্য মহাশয়া। তৃপ্তিদির যে স্বপ্ন, যে কর্মকাণ্ড, তাকে সমানতালে এখনো বয়ে নিয়ে যাচ্ছেন মাননীয়া রীনা দা মহাশয়া। তাই মানুষ এবং পশুতে সমানভাবে প্রেম বিতরণ করছেন। তাই রীনাদিকে আমরা দেব সমদর্শী সম্মান। এমন কিছু মানুষ আমাদের মধ্যে আছেন যিনি গোটা বর্ধমান সহ শারীরিক অসুস্থতার জন্য সাইকেল চালাতে পারেন না, হেঁটে সংবাদপত্র ফেরি করে সংসার চালাচ্ছেন। আমরা সেরকম মানুষ আজকে মঞ্চে আমরা এখানে পেয়েছি, শ্রীরূপা সম্মান দেব। এমন মানুষ আছেন যিনি সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য, তার নিজের জীবনে সন্তান বিয়োগ হয়েছে, অপর সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য তিনি সাইকেলে করে বর্তমানের বিস্তীর্ণ এলাকায় দুধ এবং দই ফেরি করে বেড়ান। মাননীয়া সন্ধ্যা দা মহাশয়া, যারা বলে নারী দুর্বল, কখনো নয়, এনাদেরকে দেখলে আমরা বাড়তি একটা উৎসাহ পাই। স্টেশন চত্বরে বিস্কুট বিক্রি করছেন এমন দুজন মহিলাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। মাননীয়া আলপনা সাঁতরা মহাশয়া, মাননীয়া শাকিমা ইয়াসমিন মহাশয়া। আমরা শিল্পকলায় বিশেষ অবদানের জন্য কলাবতী সম্মান দিচ্ছি মাননীয়া পূর্বাশা মণ্ডল সাধুকে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে দুজনকে সম্মান দিতে চলেছি। একজন আমাদের ভীষণ কাছের বন্ধু মাননীয়া রিঙ্কি বসছেন, যার খুব আপত্তি ছিল আমার জন্য কোনো সম্মান নয়, উনি কিছুতেই আসতে চাইবেন না। আমি অনেক রিকোয়েস্ট করেছি, দিদি আমরা ওই দিন সবাই মিলে গল্প করবো, ওখানে কোনো সম্মান বাসন হবে না, কিচ্ছু হবে না, আমরা শুধু গল্প করব, পরস্পরের থেকে শিখবো, আনন্দ করব। এই যুক্তিতে আজকে উনি শুধু এসেছেন। উনি কখনো একটা ছবি পর্যন্ত তুলতে চান না, উনি কোনো প্রচার চান না, নীরবে সাহিত্য সেবা করে চলেছেন। আমরা এই ক্ষেত্রে পুরস্কার দিচ্ছি পদ্মাবতী পুরস্কার। কেন না, আমাদের মনে হয়েছে যে আজকে গীত গোবিন্দম বোধহয় সমাপ্তই হতো না, জয়দেব সেটা শেষ করতেই পারতেন না যদি পদ্মাবতী করুণা না করতেন। তাই সাহিত্যের এই যে বিস্তার, তা পদ্মাবতীর হাত ধরেই হয়েছে। এমন মহান সাহিত্য গীত গোবিন্দম রচিত হয়েছে। তাই আমরা পদ্মাবতী পুরস্কার তুলে দিচ্ছি মাননীয়া রিঙ্কি বসছেন এবং মাননীয়া পার্বতী মিত্র মহাশয়ার হাতে। সবজি বিক্রি করে এখনো সংসার চালিয়ে যাচ্ছেন এমন একজন মাকে আমরা পেয়েছি, যার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমি সবসময় সুজাতা মা বলেই ডাকি, আজকেই প্রথম এই জন্য আমাকে জানতে হলো যে ওনার পদবি হচ্ছে রায়। সুজাতা রায় মাকে আমরা পেয়েছি মৃৎশিল্পে অসাধারণ অবদানের জন্য। বর্তমানে আপনারা জানেন মিরপুর এলাকায় অনেক মৃৎশিল্পী আছে, তো মৃৎশিল্পে অসাধারণ অবদানের জন্য মৃন্ময়ী সম্মান আমরা দিচ্ছি মাননীয়া লক্ষ্মী পাল মহাশয়াকে। শিশুদের সেবায় অসাধারণ অবদানের জন্য আমরা মহামায়া সম্মান দিচ্ছি মাননীয়া ভানিমাকে। আপনারা শুনলে অবাক হবেন, ভানিমা একটু আগেই আপনারা দেখলেন পায়ে চোট, অনেক কষ্ট করে এখানে এসেছেন। বর্তমানের যে পতিতাপল্লী এলাকা সেখানে উনি থাকেন। পতিতাদের তারা যখন ওখানে ডিউটিতে আসেন, পতিতা মায়েরা তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে বুক দিয়ে আগলে রাখেন ভানিমা, এবং তাদের পড়াশোনা থেকে এই অবস্থাতে উনি তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন ক্রমাগত, তাদের খাওয়ানো সমস্ত কিছু। আমি আজ থেকে নয়, বহুদিন ধরে আমার এক ছাত্রীর প্রজেক্টের কাজে সে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে পতিতাপল্লীর বাচ্চাদের নিয়ে কাজ করছিল। তাকে গাইড করার জন্য আমাকে যেতে হয়েছিল, তখন প্রথম ভানিমার সঙ্গে আমার পরিচয়। আমি অবাক হয়েছিলাম দেখে যে এইভাবে বুক দিয়ে তিনি সেই বাচ্চাগুলোকে আঁকড়ে রেখেছেন।
এবং সেই বাচ্চাগুলো পড়ালেখা শিখছে। তিনি সারাদিন ওই কাজটাই করেন। সেই ভানিমা প্রথমে কিছুতেই আসতে চাননি, আমি আমাদের এক মেয়েকে পাঠালাম, সে গিয়ে জোর করে ভানিমাকে নিয়ে এসেছেন। মাঝে এসেছেন, আমি খুব আনন্দ পেয়েছি। তো আমাদের বর্ধমান শহরের বিভিন্ন কোণায় মায়েরা বিভিন্ন রকম কাজ করে চলেছেন, বিভিন্ন ভাবে সংসারের হাল ধরে চলেছেন, এবং এইগুলো থেকে আমরা প্রতিনিয়ত শিখছি, আমরা লড়াইয়ের মন্ত্র পাচ্ছি। তো আমি শিখাদিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শিখাদির থেকে আমরা দু চার কথা শুনে নেব, এবং শিখাদির হাত দিয়েই আমি ভানি মায়ের হাতে ওনার আজকে যে ছোট্ট সম্মাননার আমরা ব্যবস্থা করেছি সেটা তুলে দেব। তার আগে যদি ভানি মা একটু দু চার কথা বলেন যে আপনার এখন ঠিক কি সমস্যা, পায়ে কি হয়েছে, হ্যাঁ কি অসুবিধা হচ্ছে, এখন কতগুলি বাচ্চাকে আপনি সামলাচ্ছেন, এই ছোট্ট ছোট্ট কথাগুলো, অন্য কিছুই নয় মা। পায়ের সমস্যাটা আগে শুনি। হাত হয়েছে, কতদিন হলো? আজকে মাস দিনে হলো। তো ডাক্তার দেখাচ্ছ? হ্যাঁ, এমকে রাখে। আচ্ছা, ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ। আর বাচ্চারা সাতটা আছে আমার। বাচ্চাদের সঙ্গে সমানতালে আর দৌড়ানো যাচ্ছে না? না, যাচ্ছে। হ্যাঁ, কষ্ট করে হলেও যাচ্ছে। ওরাই আনন্দ দেয়? হ্যাঁ, ওরাই আনন্দ দেয়, ওরাই আমার সব। ঠিক। এখন কতগুলো বাচ্চা রয়েছে? সাতটা। সাতটা বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে। ভালো, খুব ভালো। বাচ্চা বিভিন্ন সময় তো বিভিন্ন রকম। হ্যাঁ, সে তো হয়। তাদেরকে তো ট্র্যাকিং করতে হয়। ঠিক। এখনো স্লেট নিয়ে ওয়া ক খ শেখাচ্ছ? হ্যাঁ। সাতটা। এটা আমার স্বামী মারা গেছে 2003-এ, তখন থেকে আমি করি। আমার এমনি ছেলে 2 বছর হলো মারা গেছে। আমি ঘরে একটা, আমার বৌমা, তার 2 সন্তান রয়েছে। এইসব করেই চলে যায়। আমরা মূল অনুষ্ঠান শুরু করছি, এবং এই সূত্রে আমরা আজকে বর্তমানের একজন আমাদের পথপ্রদর্শক আমরা বলবো মাননীয়া তৃপ্তি চক্রবর্তী। এবং মাননীয়া তৃপ্তি চক্রবর্তীর কথা আমি প্রথমে একটু বলে নিয়ে যেটা ওনারই সংস্থা শীর্ষেন্দু সাধু লিখে পাঠিয়েছে, আমি সেই জায়গাটা পাঠ করে আপনাদের শোনাবো, এবং তারপর তৃপ্তিদির স্মৃতিতে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আজকের অনুষ্ঠান শুরু করব। শীর্ষেন্দু সাধু লিখছেন, 1934 সালের 1 জুন সুধাংশু কুমার নাগ ও জ্যোৎস্নাময়ী নাগের কন্যা তৃপ্তিকণা কলকাতার বাগবাজারের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পরবর্তী পর্যায়ে বর্ধমানে আসেন এবং ক্রমপর্যায়ে মহারানী অধিরানী বালিকা বিদ্যালয় ও বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল হতে শিক্ষা লাভ করেন। বর্ধমান রাজ কলেজ হতে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনও শুরু করলেন মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয়ে। এখানেই শিক্ষিকা পদে যোগ দেন 1956 সালে। শিক্ষিকা পদে কর্মরত অবস্থাতেই তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা শুরু করেন, এবং 1960 সালে তার নিজের বাসভবনেই ধ্রুব পদ সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করেন। সেখানে যোশীজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সকলের জন্য সঙ্গীত শিক্ষার ব্যবস্থাও করেন। ইতিমধ্যে প্রশান্ত কুমার চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1994 সালে 38 বছরের শিক্ষিকা জীবন শেষে তিনি মহারানী অধিরানী বালিকা উচ্চ বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন। কোনো একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে রাস্তার ধারে অনুষ্ঠান বাড়ির ফেলে দেওয়া খাবার নিয়ে পথকুকুরদের মধ্যেকার কলহ তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। 1995 সালে রাস্তার কুকুর ও বিড়ালকে বাড়িতে রেখে তাদের সেবা করার মাধ্যমে কাজ শুরু। 1998 সালে পশ্চিমবঙ্গ সংস্থা নিবন্ধীকরণ আইন অনুসারে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিবন্ধীকৃত হয়। ধীরে ধীরে তার বসত বাড়ির একতলায় পথকুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীদের চিকিৎসার ব্যবস্থার মধ্যে দিয়েই একটি পশু দাতব্য চিকিৎসালয় আত্মপ্রকাশ করে। 2004 সালে স্বামী প্রশান্ত চক্রবর্তীর প্রয়াণের পর নিঃসন্তান কর্মজীবন থেকে অবসর গ্রহণকারী তৃপ্তি চক্রবর্তী কুকুর, বিড়াল, হনুমান প্রভৃতি অবলা প্রাণীদের নিয়ে তার সংসার জীবন নতুন আঙ্গিকে শুরু করেন। পশুদের খাবার, ওষুধ ও সংস্থা কর্মীদের বেতন দিতে মাসে প্রায় 40 থেকে 45 হাজার টাকা খরচ হতো।
সরকারি সাহায্য কয়েকবার পেলেও তার নগণ্য বললেও অত্যুক্তি হবে না। 2013 সালের পর থেকে আর কোনো কিছুই পাওয়া যায়নি। সমস্ত ব্যয় নীরবে তার নিজের পেনশন এবং প্রয়াত স্বামীর অবসরকালীন ভাতা থেকে নির্বাহ করে এসেছে। তার নিজের হাতে গড়া ট্রাস্টে তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করে গেছে। দায়িত্ব নির্ধারণ করা আছে এবং সেই সংস্থার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে পশুদের সেবা। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিলেন, যদিও বয়সের ভারে তার জরাজীর্ণ। নবদ্বীপর এই সমাজ কল্যাণকামী তার মনন এবং সাংস্কৃতিক চর্চার উন্মেষ নানা বিষয়ই করে গেছেন, যা তার বসত বাড়ির কোনায় কোনায় পরিস্ফুট। আকাশবাণী কলকাতার প্রাত্যহিকী দরবারে নিয়মিত চিঠি লিখতেন। শেষ বছরগুলিতে যখন তিনি সম্পূর্ণভাবে শয্যাশায়ী, তখন তার নিজস্ব অনন্য সুন্দর লেখনী থেমে থাকলেও তার কথাকে অন্যের মাধ্যমে নিয়মিতভাবে প্রাত্যহিকীর দরবারে পৌঁছে দিতে সমর্থ হয়েছিলেন। বেশ কয়েকবার তিনি প্রাত্যহিকীর সেরা লেখিকাও নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। 2019 সালে করোনার আত্মপ্রকাশের সময় থেকেই তিনি এক প্রকার গৃহে অন্তরীণ হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন তিনি শয্যাশায়ী অবস্থায় জীবন অতিবাহিত করে গেছেন। এই মহীয়সী মহিলার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। করব যে সমাজ গঠনে নারীদের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন, সেই সম্পর্কে যদি উনি দু চার কথা আমাদের কাছে শেখান। নমশ্রী যতিরাজায় একানন্দশূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামীতাপহারিণে। আজ বিশ্ব নারী দিবস। এই 5 বিশ্ব নারী দিবস উপলক্ষে সমস্ত মাতৃশক্তিকে, উপস্থিত মাতৃশক্তিকে জানাই আমার প্রণাম ও অভিনন্দন। আয়োজক ভগ্নীবৃন্দকে এবং আমাদের প্রলয়বাবুকে, তাছাড়া বাকি ভাইদেরকে জানাই আশ্রমের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। অনুষ্ঠানে একটু বলে নিই যে কাদের আমরা সম্বর্ধনা দিতে চলেছি, এবং এটাকে ঠিক সম্বর্ধনা বলবো না, আসলে আমরাই নিজেরাই কোথাও উৎসাহিত হতে চলেছি তাদের কর্মকাণ্ডের বিস্তার এবং ব্যাপকতা দেখে। তো সেই বিষয়টা আজকে আমরা একটু আলোচনা করে নিই। হ্যালো, আমি শিক্ষা পেশা চাইছি। আমি তোমাদের ঘরের মেয়ে, বর্ধমানের মেয়ে। আমি ভারতের স্কুল থেকে পড়াশোনা করেছি, ওমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তারপর 90-তে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সে জব করতেন। মেমারি যে হাইওয়েটা আছে ওটা আমার হাজব্যান্ডেরই প্রজেক্ট। তারপর আমার ট্রান্সফার হয়ে যায় সেখানে ইন্ডিয়ার সব জায়গাতে হাতে ওনার সাথে ঘুরেছি আউট অফ ইন্ডিয়া। 2019-এ আমরা বৈষ্ণব মন্দিরে গেছিলাম। মন্দিরের মধ্যে আমার হাজব্যান্ড ব্রেন অ্যাটাক হয়ে যায়। তো আমি বৈষ্ণব ট্রাস্ট যে আছে সেই স্বয়ংবরের মেম্বার। কেন কি আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের যখন মারা গেলেন তখন
কিছু টাকা ওরা ট্রাস্ট থেকে দেওয়া হয়েছিল 5 লাখ টাকা রুপিস, আমাকে একটা জব অফার করা হয়েছিল। আমি নিইনি। আমি বলেছিলাম যে আমার যা আছে ওটা আমার জন্য যথেষ্ট, আর যার দরকার তাকে দেওয়া হবে। আমি আমার হাজব্যান্ডের জবও নিইনি। মিস্টার নীতিন গডকরির সাথে আমার হাজব্যান্ড কাজ করতেন। উনি নিজে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে তোমার দুটো বাচ্চা আছে, ওদের পড়াশোনা আছে, তুমি কী করে করবে, কিন্তু আমি নিইনি। কেন কি আমার সেদিন মনে হয়েছিল যে আমাকে খালি মা হলে চলবে না, বাবা মা দুজনকেই হতে হবে। তো ওই কথা আছে না যে আমরা নারী, আমরা পারি। আমি সমস্ত কিছু উপেক্ষা করে আমি আমার বাচ্চার পিছনে একদম বাবা মা হয়ে দাঁড়িয়েছিলাম। কেন কি ওরা ওদের পাপাকে হারিয়েছিল। তো আমি আমার মাকে খালি জিজ্ঞেস করেছিলাম, মা আমি যে জবটা নিলাম না, আমি কি ঠিক করলাম? আমার মা বলেছিল একদম ঠিক করেছি, তোমার মন যেটা চেয়েছে ওটাই করেছি। খুব লড়াই করেছি। আমার বড় মেয়ে তখন চাকরি করতো, ও আমার 2 মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আজকে আমি সাকসেসফুল মা। নো ডাউট সাকসেসফুল ওয়াইফ তো হচ্ছেই, সাকসেসফুল মা। আমার 2 বাচ্চা খুব ভালোভাবে সেটেল। হঠাৎ 2022-এ ধরা পড়লো, মানে আমি আমার বন্ধুরাও আছে এখানে, আমরা সবাই মিলে স্কুল ফ্রেন্ডরা মিলে ভারতীয় স্কুল, আমরা পুরী বেড়াতে গেছিলাম। এত বছর পরে এত বন্ধুদের একসাথে পেয়েছি, খুব আনন্দ হয়েছে, মজা করেছি। তারপরে আমি দিল্লি ফিরে গেছি। ফিরে গিয়ে আমার হঠাৎ মনে হলো আমার শরীরে কিছু একটা আছে, কিছু একটা মনে হলো হঠাৎ। যাই হোক, সঙ্গে সঙ্গে আমি দিল্লিতে দেখালাম রাজীব গান্ধী ক্যান্সার হসপিটালে। মানে আমার ডক্টর বললেন আপনার মনে হচ্ছে ওরকম কিছু দেখান, বাট উনি আমাকে দেখে তো যাই হোক পরীক্ষা হওয়ার পর চিন্তা হলো কি আমার ক্যান্সার, তো সেটা 3rd স্টেজ ক্যান্সার, ব্রেস্ট মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার। তো ওর পরে আমার ডাক্তার আমাকে বললেন আপনার কিছু কেমো নিলে আপনি ভালো হয়ে যাবেন, বাট আমার বাচ্চাদের থেকে বলা হলো যে তোমার মায়ের হাতে মাত্র 6 মাস টাইম আছে, তো 6 মাসের মধ্যে দেখো কি করবে। অ্যাকচুয়ালি ওনারা চেয়েছিলেন যে দিল্লি সবাই জানেন একটু ফ্রড আছে, সবাই একটু ফ্রড বেশি হয়, তো ওনারা চেয়েছিলেন যেহেতু পিছনে কেউ নেই আর মানে হাজব্যান্ড নেই, মেন তো ওনারা এটাই, তো বাচ্চারা ছোট, তো কীভাবে পয়সা আর্নিং করা যায় ওটাই। আমি কিন্তু কোনোভাবে কোনো রিস্ক নিয়ে আমার মেয়েরা কাঁদছে, গাড়ি ড্রাইভ করছে, কাঁদছে, আমি বললাম কোনো দরকার নেই। ওই দিন রাত্রে আমি চলে গেছি বম্বে টাটা মেডিকেল হসপিটাল। আর আমার সাথে আমার ভগবান আমার সাথ দিয়েছিল, আমার ভাইপো, সেও বর্ধমানেরই ছেলে, আমার দাদার সাথে এসছে, সব একই ফ্যামিলি। তো ওই ভাইপো হঠাৎ বম্বে ট্রান্সফার হয়ে গেল, ওর সাথে আমি শুরু করলাম আমার সেকেন্ড জার্নি ক্যান্সার, টাটা ক্যান্সার হসপিটাল মেমোরিয়াল। ওখানে আমি ডক্টরকে গিয়ে প্রথম জিজ্ঞেস করেছিলাম যে আমি কি বাঁচবো, বাঁচলে কতদিন বাঁচবো। উনি শুধু আমার মনের জোর দেখে উনি অবাক হয়ে গেছিলেন, বললেন আপনি ট্রিটমেন্ট শুরু করুন। এবার না, আগে আপনি আমাকে বলুন, যদি আপনি বলেন যে আপনি বাঁচবেন না তাহলে আমি আমার নেক্সট কাজগুলো করবো, না হলে আপনি যেভাবে বললেন। তখন উনি আমার সমস্ত টেস্ট হলো, আবার সেকেন্ডবার আমার বায়োপসি হলো, এবং খুবই কষ্টকর সেই বায়োপসিটাকে প্রথমবার আমার দিল্লিতে হয়েছিল। তো বললেন যে দেখুন আপনি বাঁচবেন আর আপনি হাসতে হাসতে বাড়ি যাবেন। তো আমার বললো একটু ট্রিটমেন্টটা আপনার একটু কস্টলি হবে, কেন কি আমার অপারেশন হয়নি, আমার টোটালি মেডিকেল মানে পুরো ওষুধের উপরে হয়েছে। তো যাই হোক আমার ট্রিটমেন্ট শুরু হলো, প্রচুর খরচা হয়েছে, প্রচুর। আমি ফান্ড অ্যারেঞ্জ করেছি অনেকভাবে, কেন কি আমার হাজব্যান্ড নেই, বাচ্চা ছোটো ছোটো, ওদের পড়াশোনা চলছে, সবই চলছে, আর অ্যারেঞ্জ হয়েছে, এবং সব রকম আমার ফ্যামিলি আমার পাশে ছিল, সবাই মিলে প্রচুর খরচা হয়েছে। হতে হতে আমি আজকে টোটাল ক্যান্সার ফ্রি। ট্রিটমেন্ট তো আমার চলছে, আমি 8টা কেমোথেরাপি নিয়েছি, 47টা ইমিউনোথেরাপি নিয়েছি। আজকে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করে হঠাৎ যে তুমি এত সুন্দর কি করে, ক্যান্সার আমাকে সুন্দর করেছে, ক্যান্সার আমাকে পপুলারিটি দিয়েছে। 2023-এ 4th মে আমার বার্থডে ছিল, না সরি 24-এ আমার বার্থডে ছিল। আমার বাচ্চারা একটা পার্টি থ্রো করেছে আমাকে, ওই পার্টিতে হঠাৎ আমার কাছে আমার একটু নেশা আছে, কিরা গুগল কিরা বলতে পারে, স্ক্রোল করা। তো আমার কাছে হঠাৎ মিসেস ইন্ডিয়া একটা পেজ খুলে গেল, ও তখন শুরু হয়েছে মিসেস ইন্ডিয়াতে করা। আমি ভাবছি চলো করে দিই, দেখি কী হয়। তো ভরেও দিয়েছি, কিন্তু আমি জানি তখন এই 55 ইয়ার্স করলাম। হ্যাঁ, তো আমি ভাবলাম 55 ইয়ার্সে মিসেস ইন্ডিয়া জাস্ট লাইক এ জোক, কিন্তু তাও ভরে দিয়েছি, মনের তো প্রচুর জোর আমার। তো ওখানে আমার তারপরের দিন ডাক এলো, আমি বললাম প্রথমে কমিটি দেখুন আমি কিন্তু 55 ইয়ার্সে, আমি এখানে কী করবো, জীবনে র্যাম্পে হাঁটা বলে ভাবিও নি। তো ওনারা বললেন না আপনি সিলেক্টেড, মানে আপনার বাকি
ইন্টারভিউ এত সুন্দরভাবে হবে, আমি ফাইনালিস্ট হলাম, আর আমি ওখান থেকে ক্রাউন জিতে এসেছি। আমি মিসেস আমি বেস্ট ওমেন অ্যাচিভার অফ দ্য ইয়ার 2024। এটা একটা আমার কাছে অনেক ভালো কথা। আমরা 24 জন ওখানে মানে মিসেস ইন্ডিয়াতে আমরা 25 জন ছিলাম। অনেকে তো মাঝখানে বেরোতে হয়েছিল, কেটে যায় তো, মানে যখন আপনার প্রত্যেকটা ওয়ার্ড চলে এটার জন্য ক্যান্সেল হয়ে যায়। তো লাস্ট পর্যন্ত এমনি হয়েছে কি আমি একমাত্র যে নয়ডা ফিল্ম সিটিতে কাজ পেয়েছি। আমি ইন্টারন্যাশনাল ফিল্মের মধ্যে অনেকগুলো জায়গায় সাইন করেছি, অ্যাড ফিল্ম আর ইন্টারন্যাশনাল ফিল্ম সব আপনার শর্ট ফিল্ম অনেক কিছুতে কাজ করেছি। ডক্টর সন্দীপ মারোয়া, ওনার সবাই নাম জানেন ওনার, যার নয়ডা ফিল্ম সিটি, উনি আমাকে নিজে হাতে সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন। আর আমি প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যাই, আমি মেম্বার অফ দ্য নয়ডা ফিল্ম সিটি। আমার কাছে খুব গর্ব লাগে যে এত কিছু আমি করতে পেরেছি শুধু মনের জোরে। আর আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি করে সিলেক্ট হয়েছি, ওনারা বলেছিলেন আপনার কনফিডেন্স আর আপনার স্মার্টনেস, এই জন্য আপনি সিলেক্ট হয়েছে, আর কোনো কারণ না। আমাকে কোশ্চেন করা হয়েছিল যে তুমি মানে স্টেজে যখন র্যাঙ্ক হয়ে গেছে, আমার কথা বলতে একটু হিন্দি টান এসে গেছে হয়েছি, তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি করে মানে এগুলো করতে পারলি, কেন কি আপনারা মনে হয় জানেন না, জানার দরকার নেই যে কেমো কত কষ্টের। আমি চলতে পারতাম না, বিশ্বাস করে আমি চলতে পারতাম না। ভীষণ সুন্দর চলছিল, একদম পুরো কাটা কাটা। আমি খুব স্টাইলিস্ট, আমি তখন ওই যখন আমার চুল পুরো ন্যাড়া আমি তার মধ্যেও স্টাইল করেছি। তো আমাকে ওরা জিজ্ঞাসা করেছেন যে আপনি কি করে এগুলো করতে পারছেন, মানে হাঁটতেই পারতেন না। আমি এত পয়েন্টে ডিল করে যখন হাঁটতাম, র্যাম্প ওয়াক করতাম, ওনারা নিয়ে অবাক হয়ে গেছিলেন যে এরকম কনফিডেন্স লেভেলও আছে। তো ওইখানে আমাকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য ডাকা হলো, যে চেক কাটা হবে আমার জন্য। আমি বললাম যে এখানে আমি যা পেয়েছি এই চেক আমি বাড়ি নিয়ে যাবো। আমি একটা কাজ শুরু করবো ঠিক করেছিলাম, ওটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস। আমার জীবনের এম এখন ক্যান্সার অ্যাওয়ারনেস, কারণ প্রচুর কষ্ট এই অসুখটা, একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দেয়। আমি খুবই সেটেল ফ্যামিলি, ওয়েল সেটেল ফ্যামিলি, কিন্তু সেখানে আমারও খুব কষ্ট হয়েছে। আমি ভাবি আর যাদের কাছে কিছু নেই ওরা কি করে করবে, কারণ কি বম্বে টাটা হসপিটালে আমি যাই, আপনারা বিশ্বাস করবেন না, প্রতিটি রন্ধে প্রতিটি মানুষের মধ্যে মনে হয় ভগবান আছে। ভগবান বুঝতে আমাদের মন্দিরে যাওয়া দরকার নেই, কোনোভাবেই দরকার নেই। ওইখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন সুইপার থেকে ম্যাথর থেকে ডক্টর পর্যন্ত সবার মধ্যে ভগবান আছে। এত সুন্দর ওদের ব্যবহার। আমি সেদিন ঠিক করেছি যে আমি ক্যান্সার নিয়েই কাজ করবো। তো আমি ওখানে যখন আমাকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে ডাকা হলো, আমি চেকটা যখন সাইন হলো, আমি ওনাদের নামেই চেক নিয়েছি। আমার একটা এনজিও আছে, আমি এগুলোর নাম আপনাদের কিছু বলতে পারছি না, আমার সমস্ত তো মানা আছে। তো আমি চেক নিয়েছি, ওনা আমাকে ডক্টর মারোয়া জিজ্ঞেস করলে, মারোয়া বডির মেম্বার ছিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তোমার নামে 1 টাকাও নেবে না, মানে এটা কেন, সবাই তো কেউ তো 1 পয়সাও ছাড়ে না, তুমি কেন করবে? আমি বললাম না, আমার দরকার নেই, আমাকে গভর্নমেন্ট একটা পেনশন দেয়, আমার হাজব্যান্ডের পেনশন আমি পাই, আমার 2 বাচ্চা টোটালি সেটেল, খুব ভালো জব করে, আমার চলে যাবে। কিন্তু এমন অনেক লোক আছে যাদের চলে না, তো আমি সেটা ডোনেট করতে চাই। আমার নাম শিখা ভট্টাচার্য, আমি দিঘিরপুলে বাড়ি, আমার নতুন মাস দিঘিরপুল। আমি এখানকার তোমাদের সবার ঘরের মেয়ে। কিন্তু আমি মেয়েদেরকে বলবো যে ভানিমাকে ধরে ধরে একটু যদি এখানে আনা যায়। একটু ঘুরিয়ে দিন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ আমাদের দিকে একটু, আর জড়িয়ে ধরাটা আমাদের দিকে হোক। মাসিমাটি ঘুরুন, হ্যাঁ হ্যাঁ, জড়িয়ে ধরাটা আমাদের দিক করে হোক একটু। হ্যাঁ। দুই ভিন্ন স্বাদের লড়াই আজকে এই মঞ্চে নির্মিত একাকার। ভাই
হালিমাকে আমরা বেশিক্ষণ আটকে রাখার জন্য। পেশাগতভাবে একজন ডায়েটিশিয়ান। বিক্রি করার কথা মনে হলো কেন, যে সংসার চালাবার জন্য আমি সবজি বিক্রি করবো? আমি সবজি বিক্রি করি, আমাকে পৌরসভা থেকে দোকান দিয়েছে, আর 29 বছর ধরে আমি ব্যবসা করছি। আমার ভাইপো আমার কাছে ছিল, তার একটা মেয়ে আছে, ছেলেটি মারা যায়, মেয়ে আমার কাছেই থাকে, আমার বাবা আমার দেখাশোনা করে, মেয়েটিকে আর গিয়েছিল খেলাতে ছিল, তাকে নিয়ে আমি থাকি, বৌমা থাকে আমার কাছে। আমার মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, এখনো ব্যবসা করতে যাই, কি করবো, ঘরে বসে থেকে তো লাভ নাই। আর ওই বউ আছে, ছেলে মেয়েটা আছে, দেখতে হবে, মেয়েটা পড়াশোনা করে যাই বাজারে আইন যাই, তো আমি ঘরে বসে থাকি। এখন আর বাড়ি নিয়ে আসছি, বয়স হয়ে গেছে, 70 বছর বয়স, কি করবো, ওই জন্য আরো যেতে হবে। তারপরে নিজের রোগ জ্বালাবে, পা ফুলে গেছে, পায়ের ডাক্তার দেখে আসতে কমে গেছে। ভাই বাবা মা চোখ অপারেশন করে দিত, একটা চোখ অপারেশন করেছে, উনি আমাকে দিয়ে গেছে, সব করেছে। আর ঘরেতে বাজারটুকু যায়, আর কিছু করতে পারি। স্ট্রোকও হয়েছিল, কিন্তু উনি কর্মক্ষমতা হারাননি এবং এখনো কর্ম করে চলেছেন। করা উচিত। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধেয় ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা। ঠিক আছে, সব কিছু জানাই। আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস। সমস্ত নারীরই একটা বিশাল সম্মান প্রাপ্তি আজকে। এখানে আমিও সেই কারণেই উপস্থিত হয়েছি, আমি ভাবতে পারিনি এরকম অনুষ্ঠানে একটা আসতে পারবো। সে যাই হোক, আমার জীবনী জানি, আমি মা বাবার একটা মাত্র মেয়ে। আমার ভাই ছিল, ভাই রিসেন্ট ক্যান্সারে মারা গেছেন, সেটাও। আমার মা খুব অসুস্থ। সে যাই হোক, আমি আমার জীবনটা শুরু করেছিলাম নিজেই, মানে বিবাহিত লাইফটা। সে যাই হোক, সে আমার অনেক দুঃখের মধ্যে দিয়ে গেছে। আমার সন্তান একটি মাত্রই সন্তান, আমি তাকে যতটা সম্ভব পেরেছি সুশিক্ষিত করতে চেষ্টা করেছি কিনা সেটা আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন। আমার একটি মাত্র সন্তান, যখন সন্তান গৃহত্যাগ করলো তখন খুব কষ্ট পেয়েছি, মনে হয়েছিল পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গেল। কিন্তু পরে যখন পরে বুঝতে পারলাম, আমি একটি সন্তানকে দিয়ে হাজারো হাজারো সন্তান পেয়েছি, যারা আমাকে মা বলে ডাকে। এর থেকে সম্মানের আর কিছু নেই। যে সন্তান আজকে সমাজকে, আজকে প্রত্যেককে তাদের সঠিক স্থানে, সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মতো কিছু করতে পারি, সেই নিয়ে আমি এখন খুব গর্বিত। আমি মা সারদার আশ্রমে প্রত্যেকদিন প্রতিনিয়ত যাই, এবং ত্যাগ কি জিনিস সেই জিনিসটা আমি অনেক আগে থেকেই মানে করবার চেষ্টা করেছি। যখনই বুঝতে পেরেছি ছেলে এই লাইনে যাচ্ছে, তখন থেকেই নিজেকে ত্যাগ করার চেষ্টা করেছি, যে ছেলে ভালো পথে যাচ্ছে যাক। আমি নিজে কষ্ট পেয়েছি, কিন্তু পরে অনেক আনন্দ পেয়েছি আপনাদের মধ্যে এরকম সুসন্তান পেয়ে সকলকে। আমি এর জন্য খুব গর্বিত। মা সারদা এখন আমাকে শিখিয়েছেন যে সহনশীলতা কি সেটা জানতে হবে, হ্যাঁ, দয়াশীল কি সেটা জানতে হবে। আমি চাই যে নারী তোমরা প্রত্যেকে মা হও, বোন হও, স্ত্রী হও, যেন যে যেটা আছো সে সেই জায়গাটাকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করো, তার জন্য অপব্যবহার করো না।
এইটুকুই আমার বক্তব্য। আর কি বলবো, এখন আরও চাই যে আমাদের মেয়েরা, আমি একজন শিক্ষিকা, আমি চাই যে মেয়েরা আমাদের আরও সুশিক্ষিত হোক, নিজেদের লড়াই নিজেরা করতে শিখুক, পুরুষ সমাজ থেকে নিজেদের তাদের সমগোত্রীর ওপর বা আজকে করছেও, তার জন্য আমি খুব গর্বিত যে আমিও একজন মেয়ে, আমি তোমার সবটা করতে পেরেছি। তোমরা মেয়েরা সকলে এই কাজটা করো, আমাদের যায় তোমাদের কাছে চাওয়া। দিদি বোন, তো এক স্কুল সবকিছু, তো দুজনকে সমর্থন দেবে। তো এই ম্যাজিকের মোমেন্টের আমরা সাক্ষী হতে চলেছি। আরেকবার জোরে হাত তালি। মহানন্দা এবং রত্নগর্ভা দুজনে একই সঙ্গে আর আজকে আমরা সামান্য যেটুকু উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরেছি, দেখবেন এরকম উপহার কখনো কোথাও পাননি। কারণ আমাদের সেটার মধ্যে আছে একটা ফুড প্যাকেট। আমাদের যেহেতু নিউট্রিশন নিয়ে মূল কাজ, ফুড প্যাকেট, যে ফুড প্যাকেটের মধ্যে আছে মিক্সড পালসেস এবং তার সঙ্গে আছে আমন্ড, একটা বাদাম, নাটস। কেন এরকম ফুড প্যাকেট না, খুব মজার ব্যাপার হচ্ছে যে একটা বয়সের পর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যত উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। জ্যোৎস্নাস্নাত বৃক্ষরাজি, জ্যোৎস্নাস্নাত বৃক্ষরাজি, কানে কানে মোর বয়ে গেল আজি অদ্ভুত এক কথা। চোখ মেলে দেখ বঙ্গ নারী, শখসাদ সব দিয়েছিস ছাড়ি, অন্তরে তোরে জ্বলছে আজকে অজস্র সব ব্যথা। ভিক্ষারে গিয়ে বলে গেল তারা, বুঝলি না কিছু সংসার ছাড়া, অন্তরে যে তোর সুধায় ভরা, কেমনে আছিস ভুলি, একে ফেল সব মনের ক্যানভাসে, যা কিছু জমেছে দীর্ঘশ্বাসে, নিয়ে আয় আজি যত আছে রং তুলি। বৃষ্টি স্নাত উর্মি মালা বলে যায় কানে কানে, কোন পরিচয়ে থাকবি বেঁচে জানিস কি বাঁচার মানে। নীল আকাশের ধ্রুব তারা থাকে স্থির দৃষ্টিতে চেয়ে, শাখা সিন্দুরে সজ্জিত হয়ে আছিস কেমন মেয়ে। সুখ স্বপ্ন ভঙ্গ হলে দেখবি অথই জ্বর, রত্নচয়ন করতে গেলে পাবি না যে তার তল। জেগে ওঠ করে বঙ্গ নারী, থাকিস না ঘুম ঘরে, আত্মা শক্তি জাগ্রত কর আপনার অন্তরে। অস্তিত্ব থাকবে কি তোর বিশ্বের কোনোখানে, আজও যদি তুই মুখ বুঝে থাকিস না বুঝে জীবনের মানে। অনেক তো হলো কন্যা ভগিনী যারা জননী হয়ে, গড়ে তোল এবার নিজের জগৎ আপনার পরিচয়ে। করে নিয়ে আসছেন, সকলের কাছে সত্যটাকে তুলে ধরছেন, সেই সাংবাদিক বন্ধুদের জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন, একটা জোরে হাততালি আমি সকলের কাছ থেকে চেয়ে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির জেনারেল সেক্রেটারি এবং চাইনা 88 এর মালিক। আমি ওনাদের দুজনকেই অনুরোধ করব এসে যদি আমাদের সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনা দিয়ে দেন। আমরা তাকে বাগ্মী সম্মানে সম্মানিত করতে চলেছি। মহারাজকে অনুরোধ করব ছোট্ট নৌরিনকে আপনি যদি সম্বর্ধনাটা দিয়েছেন।
ঘুরে উৎসবের উল্টি সামনে দিকে রাখো, এদিকে তাকাও, তাকাও। আমি গুড়িয়া নয়, মেয়েরাই বিশ্ব বিজয়। মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও। কতদিনে ভয়ের খাঁচাই, কে নাচে কারা নাচাই। একটু সন্ধে হলেই যাস না, থাক আসলে। মেয়ে কি একলা যাবে, পশুরা কমবে খাবে। এ ভয় আর কতদিন, কে স্বাধীন কে পরাধীন। হে সমাজের লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও। ভেঙে দাও অচলাইয়া তান, সনাতন তাম্র শশর। যত হোক কানা। আমি একটা গ্রামেরই মেয়ে। তো প্রথম আমি অনেক বড় বয়সে শিখতে শুরু করেছি, আমার তখন ক্লাস 9। তো ছোট থেকে একটু গান শিখেছিলাম, কিন্তু ইচ্ছাও ছিল, কোনোদিন ভাবিনি যে ক্যারাটে শিখবো। গান শেখার ইচ্ছা কোনোদিনই ছিল না, কিন্তু বাবার গান ভালো লাগতো, শিখতে পারেনি বলে জোর করে গান শেখাতো। তো কোনোদিনই সুর তাল লয় ছন্দে গান গাইতে পারিনি। তো স্কুলে একটা 3 মাসের একটা সেমিনারের মতো হতো, ক্যাম্পের মতো, সপ্তাহে 2 দিন করে আসবে, 3 মাস শিখবো, দিয়ে আবার শেষ হয়ে যাবে। তো 3 মাসে কিছুই শেখা যায় না সেখানে, ক্যারাটে তো দূরের কথা। তো স্যার যিনি ছিলেন উনি 3 মাস শিখিয়েছিলেন, তো 3 মাসেই চেষ্টা করতাম অনেকটা শেখার। তো তারপরে স্যারকে অনেক অনুরোধ করার পর এবং গ্রামে যে সমস্ত বন্ধুরা ছিল, দিদিরা দাদারা ছিল এবং বোনগুলো, সবার বাড়ি বাড়ি গিয়েছিলাম যে একবার শিখতে দাও, শিখে কিছু হয়তো শিখবে, কিছু হয়তো ভালোভাবে শিখতে দাও। তো জোর করেই হয়তো সবাইকে নিয়ে আসা হয়েছিল শিখতে। তো ক্যারাটে সত্যি বলতে খুবই কস্টলি। তো গ্রামের দিকে ওটাই একটা অসুবিধা সব থেকে বেশি ছিল। আমরা প্রথম থেকে অনেক কম্পিটিশনও হয়তো যেতে পারতাম না, যেহেতু সবাই যেত না, তাই বাড়ি থেকে ছাড়তো না। আমাদের শেখারও সেরকম একটা জায়গা ছিল না, মানে একবারে হোয়াইট বেল্ট থেকে ব্ল্যাক বেল্ট পর্যন্ত একটা ঢালাই রাস্তা ছিল আমাদের স্কুল বাড়ির সামনে, আমরা ওখানেই শিখতাম। প্রথমে 10 জন শিখতে শুরু করেছিলাম, তো শেষে আমরা 4 জন ছিলাম। তো সেই 4 জন একসাথে পরীক্ষাও দিয়েছিলাম, সেখান থেকে ব্ল্যাক বেল্ট হওয়া, তারপর থেকেই শেখাতেও শুরু করা। ব্রাউন বেল্ট থেকে আমি শেখাতাম। তো তারপর বর্ধমানে নিউট্রিশনে পড়তে আসে, তারপর এনজিও, তারপর মল্লিকপুকুরে ক্যারাটে শেখাতে যাওয়া, ওখানে 2 বছর হলো। তো সবাইকে বলবো যে সবাই যেটা আছে নারী দিবস, তো শুধু মেয়েরা না, ছেলেদেরও শেখা উচিত। মনে হয় কোনো খেলাধুলা হোক বা কোনো মার্শাল আর্ট হোক, আমাদেরকে অনেক নিয়মের মধ্যে নিয়ে আসে। আমি অনেক দেখেছি, অনেক দুরন্ত বাচ্চাও সে ছাত্র হয়ে গেছে। যদি আমি নিজের উদাহরণও যদি দিই, আমি আগে খুবই মারকুটে ছিলাম। আমার কাকুর মেয়েকে আমি সবসময় মারতাম, এবং ছোটবেলায় আমার মনে আছে আমাদের যিনি হেড দিদিমণি ছিলেন, তো আমি আমার কাকুর মেয়েকে সবসময় কামড়ে দাঁত বসিয়ে ওকে কাঁদিয়ে দিতাম। তো আমি ওরকমই ছিলাম, অনেক বড় অবধি মেরেছি। তারপর যখন আমি ক্যারাটে শিখতে শুরু করি, আমার হাত পা চলাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। মানে দরকার ছাড়া যে কোনোদিন কাউকে মারতে নেই, কোনোদিন কাউকে আঘাত করতে নেই, সবাই মিলে একসাথে থেকে একটা দল বেঁধে কোনো একটা লড়াই করতে হয়, ওইগুলো অনেকটা শিখেছিলাম। হ্যাঁ, তবে খেলাধুলা লাইনে অনেক হিংসাও আছে, সেই সবও দেখেছি। তো যাই হোক, সবশেষে অনেক নিয়ম শৃঙ্খলা শেখা যায়। তো সবাইকেই বলবো কোনো মার্শাল আর্ট বা কোনো খেলাধুলার সাথে যুক্ত হওয়া উচিত, ছেলে মেয়ে সবারই। তো আর মল্লিকপুকুরের কথা যদি বলি, ওখানে মেয়েদের সংখ্যা হয়তো বেশি, এবং বেশি ছোট ছোট বাচ্চারা আছে, মেয়েরা আছে। সুজাতা মায়ের নাতনিও ওখানে শেখে। তো ওরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণও করে। অংশগ্রহণ বলতে 2 বার যখন ক্যাম্প হলো, সেকেন্ডবার ক্যাম্পে ওরা কলকাতা থেকে স্যার এসেছিলেন, তো ওনারা একটু পারফর্ম করে দেখিয়েছিল। তো চাইবো এইভাবেই অনেকটা আরো বড় হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আরো অনেক প্রত্যন্ত জায়গাগুলোতে বাচ্চারা যাতে ক্যারাটে শিখতে পারে, সেই দিকেও সবাই একটু এগিয়ে আসবে। নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
বর্ধমান শহরে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। যে অনুষ্ঠান মঞ্চে আজকে আমরা পেয়েছিলাম বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম কাজ করে চলা মহিলাদেরকে। কেউ আছেন যিনি সারা জীবন ধরে গাছ লাগিয়ে চলেছেন, কেউ পশুপ্রেমে নিবেদিত প্রাণ, কেউ বা সাইকেলে করে বর্তমান সময়ে দইওয়ালা হয়ে বাড়ি বাড়ি দই ফেরি করে সংসারের বোঝা বয়ে চলেছেন, কেউ বা মাটির মূর্তি তৈরি করে সংসারের হাল ধরেছেন। আবার আমরা এমন মানুষও পেয়েছি যারা ক্যান্সারের সাথে লড়াই করে জিতে মিসেস ইন্ডিয়া হয়েছেন এবং তারপর শোনাচ্ছেন তাদের সেই জীবন কাহিনী। এরা প্রত্যেকেই বর্ধমানের মানুষ, আমার আপনার জেলার মানুষ, এবং এরা প্রত্যেকেই নারী এবং এরা প্রত্যেকেই সেই নারী শক্তির জয়গান আজকের মঞ্চে গাইলেন। আমরা শুনলাম, প্রত্যেকে সমৃদ্ধ হলাম। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে 30 জন মহিলাকে আজকে আমরা উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে একত্রিত করেছিলাম। তাদের হাতে শংসাপত্র, স্মারক এবং সামান্য কিছু উপহার তুলে দেওয়া হলো, যে উপহারের মধ্যে মূলত ছিল মিশ্র ডাল এবং আমন্ড। কারণ আমরা জানি এই মিশ্র ডাল এবং আমন্ড যদি রোজ একটু করে খাওয়া যায়, শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমে, বার্ধক্য প্রতিরোধ হয়, ক্যান্সারের প্রবণতা থামানো যায় এবং সাথে সাথে মহিলাদের বিভিন্ন সমস্যাও থামানো যায়। মেনোপোজাল যে সমস্ত সিমটমস দেখা যায় সেগুলোকেও থামানো যায়। তাই নারী শক্তিকে আরও জাগ্রত করার জন্য, কারণ আমরা জানি স্বামীজি যেমনভাবে বলেছেন যে নারী শক্তির জাগরণ না হলে এই দেশের, এই জাতির কখনো উন্নতি সম্ভব নয়। তা আজকের মঞ্চে আমরা এমন নারীদেরকে পেলাম যারা রীতিমতো মেরুদণ্ড শক্ত করে দাঁতে দাঁত চিপে সমাজের বুকে লড়াই করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই লড়াই আমরা ছড়িয়ে দিতে চাইছি গোটা ভারতবর্ষে, যাতে গোটা ভারতবর্ষ জুড়ে এক নারী জাগরণ হয় এবং যার হাত ধরে জেগে ওঠে আমাদের দেশমাতৃকা। আমরা আজকে যে শংসাপত্র দিলাম তাতে বাংলা মায়ের জয়গান গেয়ে আমরা সমস্ত কথা বাংলায় লিপিবদ্ধ করেছি এবং আমরা বাংলা ভাষাকেও তুলে ধরতে চেয়েছি, কারণ এত মিষ্টি একটা ভাষা। আমরা ফেব্রুয়ারি মাসেই আমরা ভাষা শহীদ দিবস পালন করেছি, আর ওই একদিনের সেলিব্রেশন নয়, আমরা আমাদের মাতৃভাষার জন্যও লড়াই করে চলেছি। সমস্ত বার্তাকে আমরা আজকে নারী দিবসে তুলে ধরতে চেয়েছি। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করে এসেছে, সেই লক্ষ্যে অবিচলভাবে কাজ করে চলেছে। আজকে ছিল তার একটা ক্ষুদ্র প্রয়াস। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। স্বামী বিবেকানন্দ, তো তাকে আমরা বহু ধর্মের প্রচারক এবং হচ্ছে সমাজমুখী চিন্তাশীল অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। কবি পরিতোষ প্রধান লিখছেন, পুরুষ করেছে বিশ্ব বিজয়, মহাকাশে দিয়েছে পারি, যুগে যুগে যেন সেই পুরুষকে প্রেরণা দিয়েছে নারী। মা রূপে তুমি আগলে রেখেছ সংসার পরিবার, সবার সুখে হেসেছ তুমি, সয়ে যত অবিচার। স্ত্রী হয়ে তুমি থেকেছ পাশে, স্বামীর সুখ দুঃখে নীরবে কেঁদেছ, বরনি কখনো কষ্ট নিজের মুখে। জগৎ জননী মা তুমি, তুমি দশভুজা, যুগে যুগে যত সন্তান তোমার করেছে তোমার পূজা। তুমি রাধা, বেহুলা তুমি, তুমি সতী সীতা, তেরিকা তুমি, নিবেদিতা তুমি, কল্পনা প্রীতিলতা। কবি পরিতোষ প্রধানকে সোসাইটির তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই।